বলে দিয়ে যাবে চালু করে দিয়ে দেখিয়ে নমস্কার। সাউথ হাওড়া সিটিজেন্স ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই সভায় সকলকে স্বাগত জানাচ্ছি। বিশেষভাবে স্বাগত জানাই আমাদের শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এবং তার সঙ্গে স্বাগত জানাই দুটি স্কুল থেকে, এই এসএসপিএস এবং বি কলেজ মডেল স্কুল, এই দুটো স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আজকে এসেছে এখানে, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা জেনেই এসেছো যে আজকের দিনটা তাৎপর্য হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। আজকে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ঘোষিত হয় 1986 সালে, এবং প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28শে ফেব্রুয়ারি 1987 সালে। সেই থেকে প্রতি বছর এই জাতীয় বিজ্ঞান দিবস সারা দেশে পালিত হয়। আমাদের এখানেও আমরা পালন করছি। কিভাবে আমরা পালন করছি? ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বা বিজ্ঞান চর্চায় আগ্রহ সৃষ্টি করার উদ্দেশ্যে। এটা ঠিক যে প্রতি বছরই জাতীয় বিজ্ঞান দিবস যখন উদযাপিত হয়, তখন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে একটা থিম বা বিষয় নির্বাচন করে দেওয়া হয়। কিন্তু আমরা ঠিক সরাসরি সেই বিষয় দ্বারা চালিত হচ্ছি না, বা সেই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন বিজ্ঞান যে উপস্থাপনা সেটা করছি না। কেননা আমাদের লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীরা, এবং ছাত্রছাত্রীরা যে সমস্ত বিষয়ের সঙ্গে হয় পাঠ্য বইতে অথবা চারিদিকে নানাভাবে দেখে আসছে, তার পিছনের বিজ্ঞানটাকে আমরা তাদের কাছে অবহিত করাবার চেষ্টা করছি। আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট বিজ্ঞানী। একজন প্রফেসর অমিতাভ ঘোষ, যিনি আমাদের সাউথ হাওড়া সিটিজেন্স ফোরামের প্রেসিডেন্ট, যাকে এসএসপিএস বিদ্যালয়ের ছাত্ররা দেখেছিলেন তোমাদের 75 বছর পূর্তি উপলক্ষে, বা স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে তাকে অভিনন্দিত করা হয়েছিল। আরেকজন বিজ্ঞানী আমাদের এখানে উপস্থিত আছেন, তিনি ডক্টর রবীন্দ্রলাল মুখোপাধ্যায়, যিনিও তার বিশিষ্ট কর্মকাণ্ডের জন্য পরিচিত। আজকে তোমরা এই দুজনের কাছ থেকে বিজ্ঞান বিষয়ে নানা তথ্য এবং বিজ্ঞান বিষয়ে নানা আলোচনা শুনবে। যে বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে তার মধ্যে প্রথমটি হলো আওয়ার ইউনিভার্স অ্যান্ড মেজারিং দ্য ইউনিভার্স। আমরা কথায় বলি বিশ্ব ব্রহ্মাণ্ড, তো আমাদের এই ব্রহ্মাণ্ডটা ঠিক কত বড়, এই ব্রহ্মাণ্ড বলতে কি বোঝায়, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের অবহিত করবেন, যেটি এই শিরোনামের মধ্যে আছে। ঠিক তেমনি ডক্টর রবীন্দ্রলাল মুখোপাধ্যায় বলবেন, তিনি
SSPS বিদ্যালয়ে একটি কর্মশালা, বিজ্ঞান কর্মশালা আয়োজন করেছিলেন। সেখানে টেলিস্কোপ, হাতে কলমে টেলিস্কোপ তৈরি করা শেখানো হয়েছিল। এখানে হয়তো অনেকেই উপস্থিত আছো যারা ওই কর্মশালায় যোগ দিয়েছিলেন। আজকে ডক্টর রামেন্দ্রলাল মুখোপাধ্যায় বলবেন যে এই টেলিস্কোপের পিছনে বিজ্ঞানটা কি এবং টেলিস্কোপের ইতিহাসটাই বা কি, সে সম্পর্কে বলবেন ডক্টর রামেন্দ্রলাল মুখোপাধ্যায়। আবার তৃতীয় পর্বে অধ্যাপক অমিতাভ ঘোষ বলবেন যে আমরা যে চন্দ্রযানের কথা জেনেছি নানান মিডিয়ার দৌলতে, যে ভারতের একটি বিশেষ গর্বের বিষয়, সেই চন্দ্রযান জানতে গেলে জানতে হয় উপগ্রহ বিজ্ঞান, এবং সেই উপগ্রহের পিছনে কি বিজ্ঞান কাজ করছে এবং কিভাবে বিজ্ঞান বিভিন্ন ভাবে প্রযুক্ত হচ্ছে ওই চন্দ্রযান বা আমাদের চন্দ্রযান অভিযানের ক্ষেত্রে। কিন্তু এই সমস্ত বিষয়গুলি ছাত্রছাত্রীদের কাছে বা এই সবার কাছে উপস্থাপিত করবার আগে সামান্য দু চার কথা জেনে নেওয়া প্রয়োজন যে কেন এই দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে নির্বাচন করা হলো। এই দিনটাকে বলা হয়ে থাকে যে সিভি রামন, বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন, তার রামান এফেক্ট বলে একটা আলোক তরঙ্গ সম্পর্কিত আবিষ্কার, সেটা নাকি এই দিনে আবিষ্কৃত হয়েছিল এবং সেই জন্য এই দিনটা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপিত হয়। আসলে একটা দিনে তো হঠাৎ কোনো কিছু আবিষ্কৃত হয় না, তার পেছনে দীর্ঘ অধ্যবসায় দরকার হয়, সে কথা আমরা দুই একটা বলবো। সেই এই দিনে তার ওই আবিষ্কারটাকে বিভিন্ন পত্রপত্রিকা এবং যাদেরকে আমরা বলি পত্রকার, সাংবাদিক, তাদের সামনে উপস্থাপিত করেছিলেন বা ঘোষণা করেছিলেন সিভি রামন, এবং সেই থেকেই এই দিনটাকে ধরা হয় ওই আবিষ্কারের স্বীকৃতির দিন। যদিও তার প্রকৃত স্বীকৃতি ঘটেছিল আরো 2 বছর পরে, সেটা সিভি রামন এই আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই ঘোষণার দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি 1928। মনে রাখা সহজ, 1928 সালে 28শে ফেব্রুয়ারি। আর তার 2 বছর পরে এই আবিষ্কারের জন্য তিনি নোবেল প্রাইজ পান। একটা জিনিস মনে রাখা দরকার, 1928, 1930 এই সময়কালটাকে, এই সময়টা হচ্ছে জগদীশ চন্দ্র বসু যখন বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট স্থাপন করেছেন, যখন তার ওই ছাত্র হিসেবে তার হাত দিয়ে তৈরি হচ্ছেন একদল বাঙালি বা ভারতীয় বিজ্ঞানী, মেঘনাথ শাহ, জ্ঞানচন্দ্র ঘোষ, এইরকম সব, এবং সত্যেন্দ্রনাথ বোস, এদের নাম বলতেই হয়। এই বিজ্ঞানী দল, তরুণ বিজ্ঞানী দল তখন তৈরি হচ্ছেন, এবং যে বসু মন্দির, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা স্বদেশী চিন্তা ভাবনা ছিল, কেননা তিনি স্বাধীন বিজ্ঞান চেতনায় বা স্বাধীন বিজ্ঞান চর্চায় বিশ্বাস করতেন জগদীশ চন্দ্র বসু। এবং তোমরা অনেকেই জেনে এসছো যে জগদীশ চন্দ্র বসু তার নিজের জায়গাটা করে নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে তাকে নানান ভাবে একটা সংগ্রাম করতে হয়েছিল বলা যায়। তার কারণ তিনি যখন অধ্যাপক হিসেবে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন কেমব্রিজ থেকে এসে, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে এসে, তখন সেই উনি তার যোগ্য সম্মানটা সেখানে পাননি। সেটা আদায় করবার জন্য ওই ব্রিটিশ শাসকদের কাছ থেকে, সেই সরকারের কাছ থেকে তিনি দীর্ঘ সংগ্রাম করেছিলেন। সে কাহিনীর একটা আলাদা বিষয়, কিন্তু সেটা চর্চার বিষয়, অনুধাবনের বিষয়। এই জন্যে যে এই বসু বিজ্ঞান মন্দির এবং আচার্য জগদীশ চন্দ্র বসুকে ঘিরে যে বিজ্ঞানী দল তৈরি হচ্ছিলেন, তারা সবাই স্বদেশ চেতনায় দীক্ষিত ছিলেন। কিন্তু এর পাশাপাশি আরেকটা ধারা, সেটাকেও লক্ষ্য করবার, সেটা হচ্ছে এই স্বদেশী চিন্তা যখন এই বাংলায় শুরু হয়েছিল, তখন তার পাশাপাশি স্বদেশী শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা, একটা আন্দোলন, সেটাও তৈরি হয়েছিল। তার মানে ব্রিটিশ শাসকদের হাত দিয়ে যে শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে তৈরি হয়েছিল, তার প্রতিবাদ স্বরূপ তার বিকল্প একটা ব্যবস্থা হিসেবে জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরি হয়। এবং ওই 1928 সালের মধ্যে
যখন জাতীয় মহাবিদ্যালয় বা বেঙ্গল ন্যাশনাল কলেজ এটা স্থাপিত হয়েছিল, তারা জাতীয় স্কুল স্থাপন করেছিলেন নানা স্তরে, এবং সেই আন্দোলনের একটা বৃহত্তর রূপ হচ্ছে আজকের দিনের যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর আজকের দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত, তার ঠিক বিপরীত দিকে, রাস্তার ঠিক উল্টো দিকে আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। এই যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটা এশিয়ার মধ্যে প্রথম মৌলিক বিজ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। যদিও সেটা গড়ে ওঠে ওই ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ পর্যায়ের দিকে এসে, কিন্তু এটির প্রকৃত স্ফুরণ ঘটেছিল ওই বিংশ শতাব্দীর গোড়ার দিকে, অর্থাৎ যে সময় জাতীয় বিদ্যা আন্দোলন, জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে উঠছিল। এটা স্থাপন করেছিলেন মহেন্দ্রলাল সরকার বলে একজন চিকিৎসক। তিনি এটা অনুধাবন করেছিলেন যে কোনো জাতীয় আন্দোলন একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে পারে না, লক্ষ্যে পৌঁছতে পারে না, যদি না বিজ্ঞান চর্চাকে অবাধ ক্ষেত্রে মুক্তি দেওয়া হয়। সেই অবাধ বিজ্ঞান চর্চার উদ্দেশ্য নিয়ে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এবং ধীরে ধীরে লক্ষ্য করে দেখা যাবে নথিপত্র থেকে যে এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েন, এর সঙ্গে যুক্ত হয়ে পড়েন নানাভাবে ওই সমস্ত বিজ্ঞানী, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, সত্যেন্দ্রনাথ বোস, এরা তো ছিলেনই, তার সঙ্গে ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা আরো কিছু ব্যক্তি, যারা সেই সময়ে বলা হয় যে জাতীয় আন্দোলনে একটা বিরাট জ্যোতিষ্ক রূপে বিরাজ করছিলেন। তারা সবাই এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই প্রতিষ্ঠানটির সঙ্গে সংযুক্ত হয়ে পড়েন। কেন এর অবতারণা করছি এই কারণে যে সিভি রমন শুধু জাতীয় গৌরব নয়, তিনি শুধু ভারতবর্ষের প্রথম বিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন তাই নয়, তিনি কিন্তু এই কলকাতা থেকেই তার গবেষণাটা করেছিলেন ওই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ওই প্রতিষ্ঠান থেকে। এখানে কলকাতায় তিনি এসেছিলেন সিভি রমন একজন ফিনান্সিয়াল সিভিল সার্ভেন্ট হিসেবে, অর্থাৎ একজন শাসক যে ব্যবস্থা তার একজন প্রতিনিধি হিসেবে তিনি এখানে পৌঁছেছিলেন। কিন্তু তার মনের মধ্যে একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞান অনুসন্ধিৎসা তার মধ্যে ছিল, তাই তিনি যুক্ত হয়ে পড়েন আকস্মিকভাবে প্রায় ওই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে। ওই যে কাল্টিভেশন অফ সায়েন্স, ওটা তখন ছিল বউবাজার স্ট্রিটে। তখন এই নতুন ক্যাম্পাস যেখানে আমরা তাকে দেখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিপরীত দিকে, সেখানে ছিল না। ওই বউবাজার স্ট্রিটে একদিন হঠাৎ সিভি রমন আবিষ্কার করেন যে তিনি যে বাড়িতে থাকেন সেটা রাস্তা থেকে একটু ভেতরে, কিন্তু রাস্তার সামনেই, তার বাড়ির সামনের দিকে হচ্ছে এই প্রতিষ্ঠান। এবং তখন তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিষ্ঠান তাকে স্বাধীনতা দেয় বিজ্ঞান চর্চা, বিজ্ঞান গবেষণার জন্য। এবং তিনি সেই সময় অর্থাৎ 1907 সালে তিনি এখানে কলকাতায় আসেন ওই সিভিল সার্ভেন্ট হিসেবে, কিন্তু তার 2-1 বছরের মধ্যে তিনি তার গবেষণার কাজ শুরু করেন এই কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠানটিতে। এরপরে 1917 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। সে আরো বড় কাহিনী, কিন্তু তার গবেষণাটা ছিল এই কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠানটার মধ্যেই। এখানেই তিনি আবিষ্কার করেন এই রামান এফেক্ট, যেটা আলোক তরঙ্গ সম্পর্কিত। এখানে উপস্থিত বিজ্ঞানীরা কোনোভাবে আলোকপাত করবেন তার উপরে। যেমন শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, এটা তোমরা পাঠ্য বইতে পড়ে এসেছো, ঠিক তেমনি আলোক তরঙ্গের এই বিচ্ছুরণের একটা বিশেষ ব্যাপার সম্পর্কে সিভি রমনের গবেষণা এবং তার সাফল্য, এবং সারা বিশ্বে তিনি নোবেল প্রাইজ দ্বারা স্বীকৃত হন। সেই প্রথম স্বীকৃত, বিশ্বের দরবারে স্বীকৃত বিজ্ঞানী, ভারতীয় বিজ্ঞানী সিভি রমন। তার রামান এফেক্ট আবিষ্কারের যে ঘোষণার দিনটি, সেই দিনটাই আজকে জাতীয় বিজ্ঞান দিবস। এই দিবসে আমরা আহ্বান করছি আমাদের 2 বিজ্ঞানীকে তাদের ওই 3টি প্রেজেন্টেশন তোমাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আমি প্রথমে ওই আওয়ার ইউনিভার্স
and Measuring the Universe এই সম্পর্কে আমি প্রফেসর অমিতাভ ঘোষকে আহ্বান করছি বলবার জন্য। সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই বিজ্ঞান দিবস উপলক্ষে যে উৎসবটি হচ্ছে আশা করি আপনারা সবাই এটাকে উপভোগ করবেন। আজকের বক্তব্যটা আমরা তৈরি করেছি দুজনে মিলে, যেটা ক্লাস 10 বা 11 এর ছাত্রছাত্রীদের কাছে উপভোগ্য এবং বোধগম্য হবে। আমাদের বহুদিনের অভিজ্ঞতা থেকে একটু জানি, আমার প্রায় 59 বছরের শিক্ষকতা, যে কোনো একটা জিনিস উপভোগ না করলে সেটা শেখাও যায় না। সেই জন্যই আমরা এমন কয়েকটি বিষয় বেছে নিয়েছি যেটা আশা করা যায় আমাদের স্কুলের উপরের তলার ছাত্রছাত্রীদের কাছে। প্রথমে যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে কি আওয়ার ইউনিভার্স অ্যান্ড মেজারিং দি ইউনিভার্স। আমরা বলি না এটা এত দূরে, ওটা অত দূরে, এগুলো পেলাম কি করে, সেইটা আমাদের জানতে হবে। এবং তার ইতিহাসটা কিন্তু প্রায় 2000 বছরের বেশি, যেভাবে পরিমাপ করা শুরু হয়। তো আমরা এগোই, আমি বেশি সময় নষ্ট করব না, বেশি উপক্রমণিকায়, তার কারণ আমাদের সময় তো সীমিত এবং তোমরা কম বয়সী, তোমাদের বেশি দেরি করলে অসুবিধা হবে। তো আমাদের প্রথম হচ্ছে কি যে আমাদের কি স্কেল, কি কি মাত্রায় আমাদের এই আমাদের ইউনিভার্সের সাইজ সেটা বোঝা দরকার। তো প্রথম শুরু করছি ভারতবর্ষ। ভারতবর্ষটা কিরকম সেটা আমাদের সকলেরই জানা, কাজে ওটা নিয়ে খুব বেশি কিছু বলার নয়। তারপরের সাইজ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী, একটা বাইরের স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখতে পাচ্ছি, পরিষ্কার সুন্দর গুলো, এবং মাঝখানে রয়েছে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। এটা হচ্ছে কি তার দ্বিতীয় মাত্রা জানি। এরপরে আসছি পরের স্কেলটা হচ্ছে কি আমাদের সৌরজগৎ, মানে সূর্য এবং তার চতুর্দিকে যা ঘুরছে আমাদের সমস্ত গ্রহমণ্ডলে। পরের লেভেলের যে আমাদের বিশ্বে যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের সৌরমণ্ডল। এই হচ্ছে কি সৌরমণ্ডল। এতে দেখানো হচ্ছে সূর্যের একটা পোর্শন দেখানো হচ্ছে, এইটা দেখাবার জন্য যে সূর্যের তুলনায় আমাদের সাইজটা কিরকম। এইটা যদি সূর্য হয়, একটা পার্টটা সূর্যের, তাহলে বুধ গ্রহটা এরকম, শুক্র গ্রহটা এরকম, পৃথিবী এইরকম, চাঁদ এরকম, মঙ্গল গ্রহ এরকম, জুপিটার হচ্ছে এই সাইজ। এটা 2D স্কেল। এইটা শনি গ্রহ, এটা ইউরেনাস, এটা নেপচুন। তাহলে তোমাদের একটা ধারণা হবে যে আমাদের গ্রহমণ্ডলের প্রত্যেকের সাইজ গুলো কিরকম সূর্যের অনুপাত। আমরা তারপরে চলে গেলাম আমাদের এই কটা গ্রহমণ্ডলীর বাইরে যে সৌরজগৎ সেইটাতে। সেটা চলে যায় কুইপার বেল্ট বলে একটা জায়গা আছে। আমাদের এই সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্সটা এখানে এইটা দেখানো জায়গাটা এইটুকু, সেটাকে বলা হয় একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব, সেটা তোমরা সবাই জানো। কত জানা আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব? বলো। 15 কোটি কিলোমিটার। 1100? 15 কোটি কিলোমিটার। 1115 এভারেজ বলছে, 15 কোটি কিলোমিটার। হ্যাঁ, ওই রকম কাছাকাছি, 9 কোটি 30 লক্ষ মাইলের মতো। সেটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, একটা ইউনিট ধরা হয়। আচ্ছা, এই তো ইউরেনাস নেপচুন চলে গেল, প্লুটোকে গ্রহ ধরা হয় না। তার বাইরে আছে যেটাকে বলা হয় কুইপারস বেল্ট, এবং এই ডিসটেন্সটা এইটুকু যে দেখানো হচ্ছে এটা হচ্ছে 1 বিলিয়ন মাইল। 1 বিলিয়ন মানে 10⁹9। 10⁹9 মানে কত? 100 কোটি। এটা হচ্ছে কি 100 কোটি মাইল এই ডিসটেন্সটা। এই যে কুইপার বেল্ট, এখানে প্রচুর, যখন আমাদের সৌরমণ্ডল তৈরি হয় সেটা একটা অন্য রকমের গল্প, আরেকদিন বলবো তোমাদের। তারপরে যে ডেব্রিস, যত বাজে বাজে জিনিস ছিল সেটা সোলার বেল্টে ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে করে দিয়েছিল, সেই ডেব্রিসটা এখানে রয়ে গেছে। তার থেকে আমাদের যে বিভিন্ন ইয়েগুলো আসে, ধূমকেতুগুলো প্রধানত কুইপার বেল্ট থেকে আসে। আমরা তার বাইরে যখন চলে যাব আরেকটু বড়, তখন চলে গেলাম আমাদের আইলান ইউনিভার্স, মানে যাকে আমরা বলি মিল্কি ওয়ে গ্যালাক্সি। পরের ইউনিটে
একটা সৌরমণ্ডলের পরের ইউনিটটা হচ্ছে গিয়ে একটা গ্যালাক্সি। একটা গ্যালাক্সি কি, এগুলোকে বলা হয়, এই গ্যালাক্সির মধ্যে এই যত এটা ধোঁয়া দেখছিল, ধোঁয়া নয় কিন্তু অল স্টারস, কিন্তু এত কাছাকাছি এবং এত দূর থেকে দেখা হচ্ছে বলে ইট লুকস লাইক এ ক্লাউড। তো এই যে আমাদের সূর্য সোলার সিস্টেমটা এইখানে, আমরা মাত্র খালি চোখে বা আমাদের টেলিস্কোপ দিয়ে যেটুকু দেখতে পাই খালি চোখে এবং এই সাধারণ ছোটখাটো টেলিস্কোপে, সেটা 500 লাইট ইয়ার অব্দি। আমার কথা হচ্ছে লাইট ইয়ারটা কি, এরপরে আমাদের দূরত্বগুলো এত বেশি হতে থাকে সেটা কিলোমিটার মাইল এরিয়া হয় না, কাজে তখন আরেকটা ইউনিট তৈরি করতে হয়, সেটাকে বলা হয় লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলো এক বছরে যতখানি ডিস্টেন্স যেতে পারে। এখান থেকে সূর্যের আলো যেতে কতক্ষণ সময় লাগে তোমরা জানো? কতক্ষণ লাগে? 8 মিনিট। তো সূর্য থেকে এখানে আসতে যদি 8 মিনিট লাগে, তাহলে সেই আলো এক বছরে কতখানি যাবে ভেবে দাও। সেটা একটা দূরত্ব যেটা দিয়ে এরপরে মাপা হয় আমাদের মানে কসমিক ডিস্টেন্সের স্কেলে। এর পরের ইউনিটটা হচ্ছে গিয়ে লাইট ইয়ার, আর তার সঙ্গে আরেকটা আছে পারসেক, সেটাকে পরে আসছে। সেই লাইট ইয়ার যদি বলো মানে যে দূরত্বটা আলো এক বছরে অতিক্রম করে, তাহলে আমাদের এই মানে মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে আমরা কেন্দ্র থেকে আমরা আছি প্রায় 30,000 লাইট ইয়ার দূরে। এবং আমাদের এই যে এটা একটা টিপিক্যাল স্পাইরাল গ্যালাক্সি, তার মধ্যে কয়েকটা আর্ম আছে, বিভিন্ন আর্মগুলো দেখতে পাচ্ছ। ঠিক আমাদের যেমন এই তোমাদের আমাদের বলে ওই কি বলবো, ওই যখন আমাদের ঘূর্ণবার্তা আছে, টর্নেডো গুলো আছে, স্যাটেলাইট পিকচার দেখো, ঠিক একই ধরনের দেখতে। তো একদিক থেকে আরেক দিক মোটামুটি 1 লক্ষ লাইট ইয়ার, মানে আলো এখান থেকে এখানে যেতে লাগবে 1 লক্ষ বছর। তো এর মধ্যে কত তারা আছে সেটা আমাদের জানা দরকার। তারা মানে এক একটা সান স্টার। সাধারণভাবে এই গ্যালাক্সিতে মোটামুটি ভাবে 1 লক্ষ কোটি তারা থাকে, মানে 10⁻12 to 10⁻13 স্টার্স। এবং সেটা এর মধ্যে আছে বলে সেটা একটা ধোঁয়াতে ইয়ের মতো লাগছে, কিন্তু একটা তারার থেকে আরেকটা তারার নিকটতম দূরত্ব কিন্তু 3 থেকে 4 লাইট ইয়ার। তোমরা তো জানো সেটা। আমাদের নিকটতম তারা কোনটা? প্রক্সিমা সেঞ্চুরি, 3.5 লাইট ইয়ার দূরে বোধহয় আছে। কাজেই কিন্তু এখানে দেখাচ্ছে এত জিনিসটা এত বিশাল, যেখানে 1 লক্ষ কোটি তারা নক্ষত্র আছে এর মধ্যে। নক্ষত্র না, তারা, নক্ষত্র সিস্টেম মানে স্টার্স। এটা হচ্ছে একটা টিপিক্যাল স্পাইরাল গ্যালাক্সি, যেটা আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা উপাদান। আমাদের যেমন উপাদান কি, কোষ বলি না, অ্যাটম দিয়ে তো বলবো না, আমরা বলবো আমাদের সাধারণত আমাদের দেহটা তৈরি হয় সেল দিয়ে, সেরকম এটা হচ্ছে ইউনিভার্সের একটা সেল। এটা যদি পাশ থেকে দেখা যায় তাহলে দেখবো একটা ডিস্কের মতো, মাঝখানে একটা বাল্ব আছে, আর সূর্যটা এরকম একটা জায়গাতে 28,000 লাইট ইয়ার দূরে। এটা পুরো ডায়ামিটার 1 লক্ষ লাইট ইয়ার, মানে এখানে চওড়াটা 1000 লাইট ইয়ারের মতো। এটা হচ্ছে আমাদের আইল্যান্ড ইউনিভার্স। এটা হচ্ছে একটা স্পাইরাল গ্যালাক্সি, যেটা আছে 1 লক্ষ কোটি সৌরমণ্ডল। ঠিক আছে, এটা একটা ধারণা হলো। এর পরের চাই, এবারে আমরা যদি আরো একটু বড় স্কেলে দেখি, তাহলে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা, এটা এখানে এই ডিসটেন্সটা হচ্ছে কি 10 লক্ষ লাইট ইয়ার, 1 মিলিয়ন লাইট ইয়ার এই দূরত্বটা। এইটা আমাদের এই যে গ্যালাক্সিটা বললাম, যেটাতে 1 লক্ষ কোটি নক্ষত্র তারা আছে, সেটা এটা। আর আমাদের সবচেয়ে কাছের ইয়েটা মানে স্পাইরাল গ্যালাক্সিটা অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা ঠিক আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সি, 2 মিলিয়ন লাইট ইয়ার দূরে আছে। আমাদের নিকটতম কি বলবো সেল অফ ইউনিভার্স সেটাকে বলি আর কি। সেটাতেও মোটামুটি ওরকম 1 লক্ষ কোটি তারা আছে। এটা হচ্ছে টিপিক্যাল একটা স্পাইরাল গ্যালাক্সি বলা হয়। নানা ধরনের গ্যালাক্সি হয়, অত ডিটেলে যাবো না। আর এটাকে বলা হয় লোকাল গ্রুপ, মানে এটা হচ্ছে লোকাল গ্রুপ। দেখতে পাচ্ছ কাছে পিঠে কিছু কিছু জিনিস আছে, কিন্তু নিকটতম স্পাইরাল গ্যালাক্সিটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, আরেকটা আছে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি, কাছে ছোট মতো। তো এই হচ্ছে কি আমাদের কাছে পিঠে যে ইউনিভার্সটা।
এবং এখানে এই দূরত্ব স্কেলটা হচ্ছে 10 লক্ষ লাইট ইয়ার। এইবারে যদি আরেকটু বাড়াই স্কেলটা, যাতে এটা হচ্ছে গিয়ে 1 কোটি লাইট ইয়ার, এটা তাহলে পরে দেখতে এরকম লাগবে। লোকাল গ্রুপ যেটা আগে দেখালাম সেটার মধ্যে ছোট্ট এখানে চলে গেছে, আর এই প্রত্যেকটা ডট যেগুলো দেখছো এই এক একটা হচ্ছে কি স্পাইরাল গ্যালাক্সি। মানে স্পাইরাল গ্যালাক্সি মানে বুঝতে পারছো, মানে 10,000 থেকে 1 লক্ষ কোটি স্টারের সমন্বয়ে একটা স্পাইরাল গ্যালাক্সি তৈরি হয়। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা একটা টিপিক্যাল গ্যালাক্সি। তাহলে বুঝতে পারছো যে এটা যদি 1 কোটি লাইট ইয়ারের স্কেলে একটা ম্যাপ আঁকি, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল জায়গা, এগুলো প্রত্যেকটা এমনি কোনো কাল্পনিক ছবি নয়, এটা হচ্ছে রিয়েল পিকচার অফ ইউনিভার্স, যেখানে এই স্কেলটা এটা আমাদের লোকাল গ্রুপের মধ্যে হারিয়ে গেছে। এখানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা দেখতেই পাচ্ছ না, এই ভিড়ে কোথায় হারিয়ে গেছে। তো যাই হোক, আমরা আরো বড় যদি করি এটাকে, তাহলে পরে আমি যদি এটাকে 100 মিলিয়ন লাইট ইয়ার করবো, 10 কোটি আলোকবর্ষ যদি এই ডিসটেন্সটা হয়, তাহলে ইউনিভার্সের চেহারাটা এরকম। এখানে মেঘগুলো কি, মেঘগুলো কিন্তু মেঘ নয়, এগুলো হচ্ছে কি লক্ষ লক্ষ স্পাইরাল গ্যালাক্সির সমন্বয়, এবং সেগুলো এত কাছাকাছি রয়েছে এগুলো, যে এবং এত বড় স্কেলে করা হচ্ছে, দেখে মেঘের মতো মনে হয়। ঠিক আছে, তো আমাদের লোকাল গ্রুপ যেটা ছিল সেটা তো হারিয়ে গেছে, আর দেখতে পাবো না, এর মধ্যে কোথাও এখানে রয়ে গেছে। আর আছে পিঠের মধ্যে যে ইউনিভার্সটা আমাদের, সেটা এটা, যেখানে এইটুকু হচ্ছে কি 10 কোটি আলোকবর্ষ, এই যে 100 মিলিয়ন লাইট ইয়ার। কিছুদিন আগে, মানে বছর 25 আগে, প্রিন্সটন ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সে একটা ম্যাপ তৈরি করেছিল। সমস্ত যত গ্যালাক্সির পজিশন জানা আছে, স্পাইরাল গ্যালাক্সি 10 লক্ষ এরকম গ্যালাক্সি দিয়ে একটা ম্যাপ তৈরি করেছিল। সেটা করেছিল কম্পিউটার দিয়ে প্রিন্ট করেছিল। সেই ম্যাপটা দেখতে হয়েছিল এরকম, এইটা প্রত্যেকটা কালো ডট হচ্ছে একটা গ্যালাক্সি, এবং গ্যালাক্সি মানে তাতে আমি যেমন বললাম 10,000 থেকে 1 লক্ষ কোটি স্টার থাকে, 10⁻12 to 10⁻13। আমাদের অবজারভেবল ইউনিভার্স হচ্ছে এটা। তখন যতদূর কি দেখতে পেতাম, এখন তার চেয়ে আরো অনেক বেশি দেখতে পাই। তখন যে 1 মিলিয়ন গ্যালাক্সির পজিশনটা কোঅর্ডিনেট করে প্লট করা হয়েছিল, এটা হচ্ছে কি তখন 1990 এর দশকের যে অবজারভেবল ইউনিভার্স তার মানচিত্র। এটাও 2D স্কেল প্লট করা কম্পিউটার দিয়ে, এমনি একটা নয়। এর মধ্যে এই ডটের সংখ্যা হচ্ছে গিয়ে 1 মিলিয়ন, 10 লক্ষ। কাজেই বুঝতে পারছো, তোমরা যদি আরো বড় কিছু দেখতে চাও, তাহলে পরে সেটা কিন্তু প্রায় একটা কন্টিনিউয়াস সাদা মেঘের মতো লাগবে আরো বড় স্কেলে গেলে। আমি দেখাবো এই যে নতুন খুব রিসেন্টলি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটা যেটা বানানো হলো, যেটা চাঁদের উল্টো দিকে একটা জায়গায় রাখা আছে, উল্টো দিকে চাঁদের উপরে নয় কিন্তু স্পেসে, এবং তার থেকে যে চিত্র পাওয়া যাচ্ছে তা কিন্তু বর্তমানের যে থিওরি, বিগ ব্যাং থিওরি, সেগুলোকে সমস্যায় ফেলে দিয়েছে। সেটা আমি আসবো পরে। এখন আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমরা তো দেখলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি বিশাল। এই বিশাল ব্রহ্মাণ্ড যেটা অকল্পনীয় রূপে বিশাল, আমরা চিন্তাই করতে পারি না। আমরা মারপিট করি, এই আমার দেয়ালটা 1 ইঞ্চি, এই আমার ওই জায়গাটা চাই বলে একটা দেশ যুদ্ধ শুরু করলো। কত হাস্যকর এবং আমরা কত অকিঞ্চিতকর। আমি তো মনে করি একদম প্রাইমারি স্কুল থেকেই সবাইকে একটু আমাদের কসমোলজি মানে শিখিয়ে দেওয়া দরকার, যে আমরা কত সামান্য তুচ্ছ, চিন্তাই করতে পারো না আমরা কোথায় এই ইউনিভার্স, কিন্তু আমরা লড়ে যাচ্ছি ছোটখাটো ব্যাপার নিয়ে। যাই হোক, এখন আমি নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই যে দূরত্বগুলো বললাম, সাইজ, এগুলো কি করে মাপা হলো? আমার তো ফিতে দিয়ে তো নিশ্চয়ই মাপা যায়নি। কিভাবে শুরু করেছিল, এবং সেটা সূত্রপাত হয়েছিল কিন্তু আমাদের এই কমন এরা, যেটা খ্রিস্টীয় এরা, যে তারও আগে গ্রিস দেশে শুরু হয়েছিল। প্রথম শুরু হয়েছিল কোনটা দিয়ে? খুব স্বাভাবিকভাবেই আমাদের পৃথিবীর পরিমাপ করে, আমাদের পৃথিবীর ডায়ামিটার। ওরা যে একটা গোলক, সেটা ওরা বুঝতে পেরেছিলেন আমাদের পৃথিবীর ছায়া যখন চাঁদে পড়ে,
ওরা দেখেন যে ওটা গোল দেখতে পাওয়া যায় পার্সিয়াল। তাছাড়া যখন কোনো সমুদ্র দূর থেকে জাহাজ আসে প্রথমে মাস্তুল দেখা যায়, তারপরে আস্তে আস্তে বাকিটা দেখা যায়। এরকম নানা রকম ভাবে আরো কিছু ছিল, দেখে বুঝতে পেরেছেন যে আমাদের পৃথিবীটা একটা গোলক। কিন্তু তার ডায়ামিটারটা কত সেটা প্রথম মাপার চেষ্টা করেছিলেন গ্রিক বৈজ্ঞানিকরা। এটা হচ্ছে স্টেজ 1। কি করে, এটা খুব মানে ইন্টারেস্টিং, কি করে তিনি মেপেছিলেন। অ্যারিস্টটল এরাটোস্থেনিস বার করেছিলেন এটা প্রথম। গ্রিক সায়েন্টিস্ট এরাটোস্থেনিস থাকতেন আলেকজান্দ্রিয়া। এখন আলেকজান্দ্রিয়াতে থাকতেন উনি, মানে খবর নিয়ে উনি তো মানে বিজ্ঞান চর্চা করতেন, তখন অ্যাস্ট্রোনমিও চর্চা করতেন। তিনি খবর পেলেন যে ওখান থেকে 800 মানে স্টাডিয়া নিচে আসওয়ান ড্যাম যেটা এখন, তার কাছে একটা কুয়ো আছে। সেই বছরের সবচেয়ে দিন বড় দিন হয়, সেই কুয়োটার একদম নিচে অবধি সূর্য আলো পৌঁছে যায়। কিন্তু সেই দিনই এখানে যে টাওয়ার ছিল একটা আলেকজান্দ্রিয়া, সেটা কিন্তু একটা শ্যাডোটা পড়ে এতখানি ওই একই দিন। তখন উনি এই পরিকল্পনা করলেন যে তার মানে সূর্যটা আলো এদিক থেকে আসছে এবং সেই দিনটা হচ্ছে কি সবচেয়ে বড় দিন, এবং এটা আছে কর্কট ক্রান্তির ঠিক উপরে, যে জন্য সূর্যটা ঠিক মাথার উপরে। তার মানে সূর্যের আলো এদিক থেকে আসছে, তাহলে এখানে এসে এখানে শ্যাডোটা হবে, মানে মাথার ছায়াটা এখানে হবে, তাহলে শ্যাডোটা হবে এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা উনি মাপলেন। এইটা মেপে উনি বললেন যদি এই অ্যাঙ্গেলটা মাপা যায় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই হবে, কারণ এগুলো প্যারালাল লাইন আর এইটা একটা লাইন দিয়ে যোগ করেছে। এই অ্যাঙ্গেলটা তার মানে ঠিক কতখানি। এখন এই ডিসটেন্সটা যদি 500 কিলোমিটার হয়, 500 মাইল হয়, 800 স্টাডিয়ার মতো বোঝায়, তখন স্টাডিয়া বলতো। তাহলে পুরো সার্কামফারেন্সটা কত হবে বের করা যাবে, কেন পুরো সার্কামফারেন্সের অ্যাঙ্গেলটা হচ্ছে 2 পাই, আর এটা হচ্ছে থিটা, মানে 360 ডিগ্রি, আর এটা যত ডিগ্রি হোক সেই পরিমাপে পুরো সার্কামফারেন্সটা পেয়ে যাবে। দেখা যাক উনি কি পেয়েছিলেন। উনি ওই অ্যাঙ্গেলটা মাপলেন 7.2 ডিগ্রি। এখন 360 বাই 7.2 হচ্ছে ঠিক 50। তার মানে এই সার্কামফারেন্সের 50 ভাগের 1 ভাগ হচ্ছে কি ওই 500 স্টাডিয়ার দূরে, অর্থাৎ 800 কিলোমিটার দূরে আসওয়ান ড্যামটা। তাহলে 800 কিলোমিটার যদি তুমি 50 দিয়ে গুণ করো তাহলে পৃথিবীর সার্কামফারেন্স পেয়ে যাবে। সেটা কত? সেটা হচ্ছে কি 40,000 কিলোমিটার। তাহলে ডায়ামিটারটা কত হবে, তাকে পাই দিয়ে ভাগ করে দাও, 12.730 12,730 কিলোমিটার, এবং মডার্ন ভ্যালুটা হচ্ছে 12,756 কিলোমিটার। বুঝতে পারছো খ্রিস্টপূর্বে মানে কত খ্রিস্টপূর্বাব্দে এরাটোস্থেনিস এইভাবে পৃথিবীর ডায়ামিটারটা মেপে ফেললেন। এটা হচ্ছে প্রথম স্টেজ। তারপরে হচ্ছে স্টেজ 2। স্টেজ 2টা কি হবে? অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যে চাঁদের দূরত্ব কত, সূর্যের দূরত্ব কত, এই দুটো প্রথম আসবে কথা। তাহলে তখন পৃথিবীর যে আমাদের এই ধারণা ছিল যে সূর্যের চারদিকে সবকিছু ঘুরছে, সেটা তোমরা জানো, ওদিকে আর বলবার কিছু নেই। একটা জিনিস গ্রিক বৈজ্ঞানিকরা দেখেছিলেন, যেদিন মানে সপ্তমী, মানে সপ্তমী না অষ্টমী, চাঁদটা ঠিক হাফ মুন হয়। তা যদি হয় তার মানে কনফিগারেশনটা হবে এইরকম, এইটা সূর্য, এটা চাঁদ, তার ঠিক অর্ধেকটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর থেকে, এটা হচ্ছে হাফ মুন। তার মানে এটা 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা যদি মাপতে পারি তাহলে সূর্যের দূরত্ব আর চাঁদ পৃথিবীর দূরত্বের অনুপাতটা আমরা পেয়ে যাবো। সোজা ট্রায়াঙ্গেলের ব্যাপার একটা। তখন ওইটা অ্যারিস্টটল বোধহয় প্রথম চেষ্টা করেছিলেন, ওই এই অ্যাঙ্গেলটা কত মাপতে হবে। যখন যেদিন চাঁদটা ঠিক, সেটা মাপা অত সহজ নয়। তার কারণ অ্যাঙ্গেলটা বার করা হয়েছিল, এটা অ্যারিস্টটল বার করেছিলেন, এই অ্যাঙ্গেলটা 87 ডিগ্রি, মানে 90 ডিগ্রি পায় কাছাকাছি। তার মানে এই ডিসটেন্সে আর্থ মুন আর আর্থ সানের দূরত্বটা 1/19। কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 89.51। বুঝতে পারছো, 0.09 ডিগ্রি তফাৎ 90 ডিগ্রি থেকে। সেটা মাপা খুব শক্ত ছিল, নেকেড আই আসতো না। অ্যাকচুয়ালি রেশিওটা হচ্ছে 1/400, কিন্তু উনি বলেছেন 1/90। যাই হোক, মেথডটা অন্তত একটা
সায়েন্টিফিক যুক্তি আছে, যদিও সেটাকে পরিমাপ করা খুব শক্ত, কিন্তু এর জন্য দরকার হচ্ছে গিয়ে আর্থ মুন ডিস্টেন্সটা। সেটা কি করে বার করলেন? একটা খুব অদ্ভুত জিনিস তোমার জানা বোধ হয়, স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স, যে পৃথিবীর থেকে সূর্য যত বড় দেখায় চাঁদও ঠিক ততই বড় দেখায়। এই জন্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ ঠিক সূর্যকে মাপে মাপে ঢেকে দেয়, একটু বেশিও না একটু কম, অধিকাংশ ক্ষেত্রে। তার মানে কি হলো, যে তুমি যদি এই কনফিগারেশনটা দেখো, তাহলে এই যে কোণটা হচ্ছে এখানে চাঁদও ঠিক এর মধ্যে ফিট করে যায়। তার মানে কি বলছে এটা? Hence they realize that the shadow cone reduces by 1 lunar diameter, এটা একটা lunar diameter, at the earth moon distance. এটা পুরো কমে গেল, 0 হয়ে গেল। তার মানে the reduction of the size of the cone of the spot is 1 lunar diameter at the earth moon distance. এবারে এইটাকে কাজে লাগিয়ে এই কনফিগারেশন থেকে ওনারা বার করলেন যে এই যে ডিসটেন্সটা, এফিটা হচ্ছে গিয়ে 2 টাইমস এডি, এডিটা হচ্ছে গিয়ে চাঁদের ডায়ামিটার। সেটা ওরা দেখলেন যে একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ওনারা দেখলেন যে কতক্ষণ সময় লাগছে, এবং সেটা তারপরে চাঁদের ডায়ামিটারের কতক্ষণ পৃথিবীর এই শ্যাডোটা, সেটা বার করে ওনারা দেখালেন যে আর্থ ডায়ামিটার is 3.5 times the diameter of the moon. আর ডায়ামিটার অফ দি মুনটা হলো কত না, আগে তো বার করেছেন এটাকে 3.5 ভাগ দিয়ে 3475 কিলোমিটার। তাহলে চাঁদের ডায়ামিটারটা পাওয়া গেল। এরপরে যেটা করা হলো, চাঁদের ডায়ামিটারটা পাওয়া যাওয়ার পরে এবারে যেটা করলো ওরা সায়েন্টিস্টরা, যে একটা পয়েন্টকে নিয়ে দেখলো যে ঠিক কত দূরে গেলে চোখের থেকে চাঁদ থেকে ঠিক ঢেকে ফেলছে, সেইটাকে ওরা বারবার করে বার করলেন। তাহলে ব্যাপারটা কি হলো, এইটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে চাঁদ। তার মানে একটা যদি ট্রায়াঙ্গেল আঁকো এরকম কোণের মতো, তাহলে এই ডিসটেন্সটা, মানে যে ডিসটেন্সটা পয়েন্টটা এক হাত বা কিছু একটা হবে, তাহলে এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা যে অনুপাত, এই কয়েনের ডায়ামিটার আর চাঁদের ডায়ামিটার সেই অনুপাত। কাজে তার থেকে বার করলেন কয়েন ডায়ামিটার বাই কয়েন ডিসটেন্সটা, মুন ডায়ামিটার বাই মুন ডিসটেন্স, এটা 1/110. Using the estimate of the moon's diameter determined by Aristarchus, the distance to the moon was estimated as 110 into this kilometer, that is 3,82,250. মডার্ন হলে হচ্ছে 3,84,400 কিলোমিটার, মোটামুটি ভালো হয়েছে। কিন্তু সূর্যের দূরত্বটা তারা ঠিক মতো মাপতে পারেননি, কেন ওই অ্যাঙ্গেলটা মাপা খুব শক্ত ছিল। কিন্তু ওদের যেভাবে ওনারা মাপটা করছিলেন সেই প্রক্রিয়াটা ঠিকই ছিল। এরপরে বিভিন্ন ভাবে মাপার চেষ্টা করা হয়েছিল, যেমন মুনটা কত দূরে, প্যারাল্যাক্স বলে একটা জিনিস তোমরা জানো বোধ হয়। যে কোনো একটা জিনিস রাখো, একটা চোখ বন্ধ করো, দেখো কোথায় আছে ওটা, তারপর অন্য চোখটা দেখো, দেখবো ওটা সরে গেছে। সেই প্যারাল্যাক্স তোমরা জানো সবাই। তেমনি পৃথিবীরও যদি বিভিন্ন জায়গা থেকে চাঁদকে দেখো, তাহলে ওই ফিক্সড স্টার পটভূমি যেটা আছে, নক্ষত্র মণ্ডলীর পটভূমি, তার পরিপ্রেক্ষিতে তার পটভূমিতে চাঁদটাকে একটু সরে যেতে দেখবে, সেটাকে বলা হয় প্যারাল্যাক্স। সেই প্যারাল্যাক্স দিয়েও তারা চাঁদের দূরত্বটা মাপার চেষ্টা করেছে। তো তারপরে যেটা করলেন, এই প্যারাল্যাক্স দিয়ে অন্যান্য গ্রহের যে আমাদের প্ল্যানেটস গুলো আছে তার দূরত্বগুলো বার করলেন। কিন্তু আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, তোমরা সবাই জানো কেপলারের ল গুলো কি তোমরা পড়েছো? এখনো পড়েছো না? পড়েছো কেপলারস ল? 3 নম্বর লটা কি? ওই যে পিরিয়ড অফ রেভলিউশন এন্ড ডিসটেন্স অর ডায়ামিটার, সেটার অনুপাত, মানে t to the power 3 is proportional to d to the power 2 or something like that. উল্টোটা বলা হয় t square directly proportional to distance. তাহলে তোমার সবচেয়ে সোজা হচ্ছে কি, তোমার ওদের মানে পুরো পরিক্রমার সময়টা বার করা সোজা, মানে পিরিয়ড অফ রেভলিউশন।
সেটা বার করা খুব সোজা টেলিস্কোপ দিয়ে। ডিসটেন্সটা তারপরে তুমি পেয়ে যাবে যেমন যে সূর্যের সঙ্গে পৃথিবীর যে ডিসটেন্স তার কতক্ষণ হবে, কেন পৃথিবীটা ঘুরতে লাগে 1 বছর আর বৃহস্পতি ঘুরতে লাগে 12 বছর। তাহলে বৃহস্পতির দূরত্ব পৃথিবীর থেকে কতক্ষণ বলো দেখি? ওই তো d to the power 3 is proportional to d to the power 2, isn't it? কি 3/2 পাওয়ার হবে না 2/3 কোনটা লাগে তোমরা ভালো করে ভেবে। কিন্তু এটা যদি সহজেই পাওয়া যাবে তোমাদের এক লাইনের ক্যালকুলেশন। তার মানে ওই স্যাটার্নের মধ্যে 30 বছর। এনিহাউ এই করে তারা আস্তে আস্তে আমাদের পুরো সোলার সিস্টেমটা সাইজটা বের করে ফেলে। এরপরে দেখলেন যে খুব বেশি দূরে যেতে গেলে পরে ওই প্যারাল্যাক্সটাই একটা মোটামুটি ভালো উপায়। এবং তার থেকে ওনারা যেটা দেখলেন যে পৃথিবী যখন তার ঘোরার সূর্যের চারদিকে ঘোরার দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টে আছে, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ডিস্টেন্স স্পেসে একজন পেতে পারে একজন অ্যাস্ট্রোনমার। তাহলে সেই ডিস্টেন্সে গেলে একটা স্টারের কি প্যারাল্যাক্স সেটা বার করা যাবে, মানে আফটার দ্যাট গ্যাপ অফ 6 মান্থস সেটার থেকে ওনারা প্যারাল্যাক্স পাওয়ার চেষ্টা করতে লাগবে। কিন্তু তার হলো যেটা মুশকিল, এবং সেই যে ডিস্টেন্স এটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আর এখানে যেটা 1 আর্ক সেকেন্ড অ্যাঙ্গেল সাবটেন্ড করে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স থেকে বলা হয় 1%। সেটা অ্যাপ্রক্সিমেটলি 3.4 or 3.8 লাইট ইয়ার্স এর মতো, মানে 3.5 লাইট ইয়ারের মতো। এটা আরেকটা অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স ল্যাডার ইউনিট। তো যাই হোক, কাছে পিঠের নক্ষত্রগুলোর ওরা প্যারাল্যাক্স দিয়ে চেষ্টা করলে কিন্তু এত দূরে এবং প্যারাল্যাক্স দিয়ে কিছুটা পাওয়া যাচ্ছিল না। সেই জন্যই অন্যান্য একটু দূরের যারা মানে স্টার তাদের দূরত্ব বার করার জন্য আরেকটা উপায় হলো, এটা তো প্যারাল্যাক্স দেখাচ্ছি কিভাবে দেখবো, যে এখানে একটা অবজেক্ট আছে, তুমি যখন এখানে আছো অবজেক্টটাকে তুমি এখানে দেখবে এইখানে, আবার যখন এখানে আছো তখন অবজেক্টটাকে দেখবে এইখানে, মানে এইখানে, মানে এই ব্যাকগ্রাউন্ডে একবার এটা এখানে দেখা যাচ্ছে একবার এটা এখানে দেখা যাচ্ছে। এই দূরত্বটা মেপে নিই সেটা কত অ্যাঙ্গেল, কোন দূরত্বটা বার করা যায়। তো একটা ইতিহাস আছে জানো তো, যখন প্রথম গ্যালিলিও বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে যাচ্ছে, ক্যাথলিক চার্চ সেটা মানেনি। তাদের বলেছিল তার ডিরেক্ট প্রমাণ দেখাও, কিন্তু বাকি সব যে প্রমাণগুলো হচ্ছে গিয়ে ইনফারেন্স আর ইনডিরেক্ট প্রমাণ। ডিরেক্ট প্রমাণটা কি, আমরা যদি সত্যি দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টে থাকি তাহলে স্টারগুলো প্যারাল্যাক্স হবে। ওই প্যারাল্যাক্স দেখাও, পুরো প্যারাল্যাক্স গুলো দেখাতে পারছিল না। তাদের ধারণা ছিল না যে স্টারগুলো কত দূরে। সেজন্য তার বহু সেঞ্চুরি পরে প্রথম প্যারাল্যাক্স তো দেখা গেল 1938 সালে বাই বেসেল। এবং কত পেলেন, ম্যাক্সিমাম পসিবল উনি প্যারাল্যাক্সটা মাপলেন কত, 0.3136 সেকেন্ডস অ্যাপার্ট অ্যাঙ্গেল। বুঝতে পারছো, কাজে এইগুলো মাপতে গেলে যেভাবে যে উন্নত মানের টেলিস্কোপ দরকার সেটা গ্যালিলিওর সময় ছিল। কাজে প্যারাল্যাক্স গুলো এত কম যে সেগুলো দিয়ে খুব বেশি দূরে যাওয়া সম্ভব ছিল না। সেই জন্যই আরেকটু পরের স্টেজে, মানে স্টেজ 4 যেটা, সেটা একটা অদ্ভুত ধরনের উপায় বার করবে। উপায়টা হচ্ছে গিয়ে তোমার আমরা যেমন জানি এটা কি, এই মন্ডলটা জানতে পারো এটা সপ্তর্ষি মন্ডল। সেটা এখন সপ্তর্ষি মন্ডল এরকম দেখতে লাগে, কিন্তু যদি 1 লক্ষ বছর পরে কেউ দেখো তখন কিন্তু সপ্তর্ষি মন্ডলটা এরকম দেখতে লাগবে। তার কারণ কি, এগুলো সবগুলোই কিন্তু একটা প্রপার মোশন আছে। সেগুলো এত কম, আমাদের এত দূরত্বটা বেশি যে আমাদের একটা মানুষের জীবনে কেন একটা হোল সিভিলাইজেশনের জীবনে সেটা ধরা পড়ে না। ওটা তোমাকে হাজার হাজার বছর পরে গেলে পরে সামান্য একটু দেখতে পাবে। কিন্তু বর্তমান টেলিস্কোপ দিয়ে তার ওই যে প্রপার মোশন, যেটা তোমার অ্যাকচুয়াল মোশন, এই যে সারাতে ঘুরছে সেটা অ্যাকচুয়াল মোশন নয়, সেটা তো আমাদের পৃথিবী ঘোরার জন্য তার একটা উল্টো দিকে রেডিসটা মনে হয়, তো সেইটাকে বলা হয় প্রপার মোশন। এবারে ওনারা যেটা করলেন একটু খুব ইন্টারেস্টিং, সেটা হলো এইরকম যে কিছু কিছু ক্লাস্টার, মানে কয়েকটি স্টারের গোষ্ঠী আর কি, সমষ্টি, তাদের প্রপার মোশন গুলো মাপলেন। দেখলেন যে কিছু কিছু ক্ষেত্রে
এগুলো সমস্তটা একটা পয়েন্টে গিয়ে কনভার্ট করছে সে ডিরেকশনগুলো। তার মানেটা কি দাঁড়ালো, এই সবকটা স্টার একসাথে মুভ করছে এবং দিজ আর অল প্যারালাল লাইনস। তোমরা জানো দুটো প্যারালাল রেড লাইনকে দেখলে কি লাগে, ঘুরে গিয়ে হিট করে গেছে, এটাও ঠিক তাই। এবং কোন দিকে যাচ্ছে সবাই সেটা ডিরেকশনটা পাওয়া গেল এই পয়েন্টটা থেকে। তাহলে পৃথিবীর থেকে তুমি যদি এইটা এবং এই স্টার গ্রুপের মধ্যে যে অ্যাঙ্গেলটা বার করো, দ্যাট অ্যাঙ্গেলটা তোমরা কাজে লাগাতে পারো এইভাবে। মানে এই দিকে যাচ্ছে সবকটা স্টার, সেটা তুমি জানো না কত, সেটা বার করতে হবে। এইটা তুমি বার করতে পারো যেটা তোমার মানে লাইন অফ সাইটের ঠিক এগেইনস্টে, এই ভেলোসিটিটা মাপা সম্ভব। কিভাবে সেটা আমি বলছি এক্ষুনি। এটা মাপা গেলে পরে যেহেতু থিটা অ্যাঙ্গেলটা আপনি অলরেডি পেয়ে গেছি, এটা পেয়ে যাবে। এটা কি করে পাবে তুমি, এই ভেলোসিটি, তখন তার মানে তুমি বার করতে পারবে এটা ভেলোসিটি যদি পেয়ে যাও তাহলে এই প্রপার মোশনের ভেলোসিটিটা কত। এখন প্রপার মোশনের ভেলোসিটিটা যদি পেয়ে যাও কত সেকেন্ডস অফ আর্থ পার 10 ইয়ার্স অর 20 ইয়ার্স, তাহলে এই ডিসটেন্সটাও পেয়ে যাবে। তার কারণ এই ডিসটেন্সটা হবে এই যে প্রপার মোশন যেটা বার করলে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, that divided by mu, the actual velocity divided by the proper motion in seconds of angular motion. সেটা কি করে বার করবে, এই যে বললাম না এই ভিআরটা তোমাকে বার করতে হবে, কি করে বার করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর এইটাই এরপরে আমাদের কাজে লাগবে। কোনো একটা তোমরা যখন স্টেশনে ধরো দাঁড়িয়ে আছো, একটা ছোট স্টেশন, একটা ট্রেন আসছে, সেটা স্টপেজ ওখানে নেই, ট্রেন তো হুইসেল বাজাতে বাজাতে আসে, তুমি দেখবে হুইসেলটা খুব তীক্ষ্ণ লাগে, কিন্তু যে মুহূর্তে ট্রেনটা বেরিয়ে যাবে আওয়াজটার সঙ্গে সঙ্গে লো হয়ে যায়, লো। সেটা কারণটা হচ্ছে কি, যাকে বলে ডপলার। মানে কোন একটা তরঙ্গ যখন সোর্সটা তোমার দিকে আসছে, তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট হয়ে যায়, ফ্রিকোয়েন্সিটা বেশি মনে হয়। আর যখন সোর্সটা তোমার থেকে দূরে চলে যায়, তরঙ্গগুলো লম্বা হয়ে যায়, সেটা আওয়াজটা অনেক নিচু স্বরে হয়ে যায়। আলোর ক্ষেত্রে কি হবে, আলোর তরঙ্গের দৈর্ঘ্য ছোট হলে কি হবে, ওটা নীলের দিকে চলে যাবে। আর তরঙ্গ দৈর্ঘ্য যত বড়র দিকে যাবে তত লালের দিকে যাবে, সেটাকে বলা হয় রেড শিফট। কাজেই কোন একটা স্টার যদি তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে তার তরঙ্গটা একটু দীর্ঘায়িত, তাকে বলা হয় কসমোলজিক্যাল রেড শিফট। সেটা সাথে কিভাবে মাপা যায়, স্পেকট্রোস্কোপিক মেথডে তার একটা উপায় আছে যে কতখানি তরঙ্গটা বেড়েছে। সেটা জানা গেলে পরে কি ওই স্পিডটা কি স্পিডে এটা চলে যাচ্ছে সেটা বার করা খুব সোজা হয়। রেড শিফটকে বলা হয় যে যতখানি তরঙ্গটা বাড়লো বাই অরিজিনাল লেংথ অফ দি তরঙ্গ ওয়েভ, এই রেশিওটাকে বলা হয় রেড শিফট। এবং সেটাকে দেখা ভেলোসিটি যেটা হবে এটা দ্যাট ডিভাইড বাই ভেলোসিটি অফ লাইট। এখন আমি যদি এইটা ভাবতে পারি, আর ভেলোসিটি অফ লাইট তো জানাই আছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, তাহলে ভিটাও পেয়ে যাবে। এইভাবে আমি যেটা করব, এটা রেড শিফটটা মাপবো, এটা স্পেকট্রাম, এই স্পেকট্রামটা নিয়ে তার রেড শিফট মেপে এটা এই রিসেপশনাল ভেলোসিটি ভিআর কম্পোনেন্টটা পেয়ে যাব। ভিআর কম্পোনেন্টটা পেয়ে গেলে তাকে কোসাইন থিটা দিয়ে ভাগ করলে ভিটা পেয়ে যাব। আর ভিটা পেয়ে গেলে তার সাইন থিটা দিয়ে গুণ করলে পরে ভিটা পেয়ে যাব। তার মানে ভিআরটা পেয়ে গেলাম রেড শিফট থেকে, তারপরে সেটার থেকে এর থ্রু দিয়ে আমি ভিটা পেয়ে গেলাম। তাকে আমি যে প্রপার মোশন দেখছি, অ্যাঙ্গুলার মোশনটা, সেটা মিউ, সেটা দিয়ে ভাগ করলে পরে আমি ডিসটেন্সটা পেয়ে যাব। এইটা হচ্ছে কি ওই ক্লাস্টার অফ স্টার, তাকে তুমি গ্যালাক্সির ভেতরে সবগুলো বার করতে পারো। এটা দিয়ে কিছু কিছু করা গেছে, খুব বেশি না। কিন্তু নেক্সট হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলোতে আমি যাব না, স্টেজ 5-এ এইটা স্যাফায়ার স্টার বলে এক ধরনের স্টার আছে, খুব উজ্জ্বল স্টার, এবং সেগুলোর উজ্জ্বলতাটা না ফ্লাকচুয়েট করে, পিরিয়ডিক্যালি ভ্যারি করে। সেটা প্রথম আবিষ্কার করেন হেনরিয়েটা লেরিয়েবেট, একজন মহিলা, 1908 সালে। তিনি দেখান হেনরিয়েটা যে তাদের এই পিরিয়ড অফ অসিলেশন যেটা আর কি, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইটস ইন্ট্রিনসিক, মানে অরিজিনাল ব্রাইটনেস। কাজে খুব দূরের একটা স্টার ফ্লাকচুয়েট করছে, তুমি তার ফ্লাকচুয়েশন পিরিয়ডটা যদি দেখতে পারো, সে দ্যাট উইল টেল ইউ দ্যাট ওটার অরিজিনাল উজ্জ্বলতা কত। এটা একটা বিরাট আবিষ্কার।
তার কারণটা কি, তুমি যদি তার অরিজিনাল ঔজ্জ্বল্যতা জানতে পারো ওইভাবে, আর অ্যাকচুয়ালি যে ঔজ্জ্বল্যতা দেখতে পাচ্ছ, উজ্জ্বলতা কিভাবে কমে, ইন্টেন্সিটি, আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক জানি না বাংলায়, লাইটের ইন্টেন্সিটি কিভাবে কমে ডিস্টেন্সের সঙ্গে ইনভার্স স্কয়ার। তাহলে পরে কি হবে, তোমার অ্যাকচুয়াল ইন্টেন্সিটি বা ব্রাইটনেসটা তুমি ক্যালকুলেট করছো ওই পিরিয়ড থেকে, আর যেটা অবজার্ভ করছো টেলিস্কোপ দিয়ে, এই দুটোর থেকে তুমি বলবো কত দূরে ওটা আছে, কিভাবে ওই মানে অরিজিনাল ইন্টেন্সিটির থেকে তুমি যে অবজার্ভেবল ইন্টেন্সিটিতে পৌঁছচ্ছ কতখানি ডিসটেন্সে হবে, সেটা ওই ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দি ডিসটেন্স করে পেয়ে যাবে। এইটা একটা বিরাট আবিষ্কার হলো, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়াল একটা মেজর ব্রেকথ্রু, যার ফলে আমরা অনেক কিছু জানতে পারি। এটা ছিল এই লেভিট ল বলা হয়, ওই হেনরিয়েটা, ওটা একটা যুগান্তকারী আবিষ্কার। আমি তো মনে করি ওনার আবিষ্কারের পরেই অনেক কিছু জানতে পারলাম, যে ওই গ্যালাক্সি গুলো অন্যান্য, আগে ধারণা ছিল গ্যালাক্সি গুলো আমাদের গ্যালাক্সির মধ্যে কোনো প্যাচ। এইটা পিরিয়ডটা হচ্ছে ডেজ, আর লুমিনোসিটি, অ্যাকচুয়াল লুমিনোসিটি যেটা, তার একটা পার্টিকুলার স্কেলতে, মানে কতগুলো সূর্যের সমান উজ্জ্বল, এটা হচ্ছে কি তোমার তার প্লট। দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে করা গেছে। তাই তুমি যদি পিরিয়ডটা মাপ করতে পারো তাহলে ইন্টেন্সিটিটা পেয়ে যাবে। এইটা দিয়ে আমাদের যেগুলো আমাদের গ্যালাক্সির বাইরে বা যত আছে সেই নক্ষত্রগুলো, স্টারগুলো, ডিস্টেন্সগুলো মাপা যাবে। এটা হচ্ছে ওই সেফাইড পিরিয়ড লুমিনোসিটি ডিরেকশন। দেখো এই সেফাইড গুলো এত ব্রাইট, দিস মেথড ওয়ার্কস আপ টু 13 লক্ষ লাইটের অবধি করতে পারে। যে জন্য প্রথম আগে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা আমাদের টেলিস্কোপে একটা প্যাচের মতো দেখে, সবাই ভাবতো দ্যাট ইজ সাম কাইন্ড অফ অ্যান অবজেক্ট ইন আওয়ার গ্যালাক্সি, কিন্তু ওর মধ্যে একটা সেফাইড ভ্যারিয়েবল স্টার দেখা গেল, এবং সেটার দূরত্বটা ভেবে দেখা গেল ওটা 2 বিলিয়ন লাইট ইয়ার দূরে। সো ইট ক্যানট বি ইন আওয়ার সিস্টেম, হ্যাজ টু বি এ সেপারেট গ্যালাক্সি। সেই প্রথম দেখা গেল, পাওয়া গেল, বোঝা গেল, প্রথম প্রমাণিত হলো যে দোজ আর ডিফারেন্ট গ্যালাক্সি। আগে ধারণা ছিল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আর হোল ওয়ার্ল্ড ইউনিভার্স ইজ আওয়ার গ্যালাক্সি। তার থেকে মানে একটা গ্যালাক্সি থেকে দেখলে তোমরা 10 লক্ষ গ্যালাক্সির ড্র। এইটা করেছেন এডুইন হাবল, প্রথম সেটা দেখেছিলেন। তিনি একটা অদ্ভুত জিনিস দেখলেন, যে যত দূরত্ব হচ্ছে তত দূরে তার রেড শিফট বলে একটা যে জিনিস তোমাদের বললাম, যেটা একটা ডপলার শিফটের জন্য হয় আলো, সেটা ভ্যালুটা তত বেশি, এবং তার দূরটা উনি দেখালেন যত দূরত্ব বাড়বে তার ঠিক প্রপোর্শনালি তার ভেলোসিটি বা তার ডিসটেন্স, তার রেড শিফটটা ঠিক ততখানি হয়। অ্যাকচুয়ালি এটা রেড শিফট। কাজে তুমি যে কোনো একটা বহু দূরের গ্যালাক্সির আলোর রেড শিফটটা বার করে ফেলতে পারো, তার মানে তুমি সঙ্গে সঙ্গে কত দূরত্ব আছে সেটা বলে দেবো। কাজে এটা হচ্ছে মিলিয়নস অফ লাইট ইয়ার্স, আর এটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ভেলোসিটি অফ ডিফ্লেকশন। যদিও তোমরা মাপছো কিন্তু রেড শিফট, কিন্তু রেড শিফটটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ভেলোসিটি অফ ডিফ্লেকশন ডিভাইডেড বাই দি ভেলোসিটি অফ লাইট। প্রথম হাবলে একটু দেখেছিলেন, কিন্তু পরবর্তীকালে আর বহু অবজারভেশন থেকে দেখা গেছে ইট ইজ কন্টিনিউয়াসলি গোয়িং। এবং বর্তমানে তোমাদের যত ডিসটেন্স আমরা দেখি বা ডিসটেন্স মাপি, সব হচ্ছে শুধু এইটা দিয়ে। এই রেড শিফট তোমরা যদি খবরে কাগজে দেখবে যে আমাদের রেড শিফট থেকে যত রেড শিফট তত বিলিয়ন লাইট ইয়ার্স, সেটা তোমাদের দেখা। তার মানে এই যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তোমরা পড়েছো, এইটা সেটা রাখা হয়েছে কোথাও, এটা সান, এটা আর্থ, এটা মুনের অরবিট, এইরকম একটা জায়গাতে বলতে গিয়ে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট, সেইখানে এটা রাখা আছে। এবং সেটাকে প্রথম যে ইমেজটা রিলিজ করলো সেটা এইটা। এটা কতখানি জায়গার ইমেজটা জানো? যেটা একটা সুগার কিউব নাম, ছোট্ট ছোট্ট সুগারের যে টুকরোগুলো, 1 arm length ডিসটেন্সে যে দেখো যেটুকু জায়গা স্কাই দেখতে পাবে, এটা হচ্ছে ততখানি জায়গা। এইটুকু জায়গার মধ্যেই এইগুলো প্রত্যেকটা একটা স্পাইরাল গ্যালাক্সি। এইটুকুর মধ্যে কত অসংখ্য স্পাইরাল গ্যালাক্সি, এবং সেগুলো দূরত্বটা হচ্ছে গিয়ে 14 থেকে 20 বিলিয়ন লাইট ইয়ার।
তার মানে 14 থেকে 20 বিলিয়ন ইয়ার্স দূরে। লাইট ইয়ার দূরে মানে কত ইয়ারের পুরনো। কিন্তু আমাদের বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমাদের ইউনিভার্সের বয়সই তো বলেন 13.8 বিলিয়ন ইয়ার্স। তাহলে একটা জিনিসের ফুল ফ্লেজেড স্পাইরাল গ্যালাক্সির বয়স কি করে 20 বিলিয়ন ইয়ার, সেটা এখন একটা সমস্যা দেখা যাচ্ছে। তার মানে এটা থেকে আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে যে আমাদের ইউনিভার্স আমরা যতদূর এখন দেখতে পাচ্ছি কোন চেহারার পরিবর্তন নেই, সে একই রকম চলে যাচ্ছে। কাজেই খুব অসম্ভব হবে না ইউনিভার্সটি ইনফাইনাইট হবে। এখন অব্দি যা দেখতে পাচ্ছি, আগে হাবল টেলিস্কোপের চাইতে আমরা অনেক বেশি দূরত্ব দেখতে পাচ্ছি, এবং তাদের দূরত্বগুলো আমরা মাপছি কিন্তু কি করে, এগুলো স্পেকট্রোস্কোপিক দেখবে, স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস থেকে রেডশিফটটা দেখবে, সেটাকে ওই হাবল কনস্ট্যান্ট দিয়ে করবে। লাইনটা দেখলাম ওটা একটা স্ট্রেট লাইন, ওই ট্যানজেন্ট অফ দ্যাট অ্যাঙ্গেল ইজ দ্যাট কনস্ট্যান্ট, ওটা থেকে তুমি পেয়ে যাবে কত দূরে আছে। তো এটি হচ্ছে কি এখন প্রধানত আমরা এইভাবে সমস্ত ইউনিভার্সের বেশি দূরত্বের জিনিসগুলোকে তাদের দূরত্ব এইভাবে পরিমাপ করি। আর কসমিক ল্যাডার যেটা ডিসটেন্স ল্যাডারটা এরকম, এটা হচ্ছে কি ল্যাডার রেঞ্জিং দিয়ে করতে পারি আজকাল মডার্ন। তারপরে আমরা যে প্যারাল্যাক্স দিয়ে ওই 100 লাইট ইয়ার অবধি করা যায় নিয়ার বাই স্টার। তারপরে যে মেন সিকোয়েন্স ফিটিং বলে একটা আছে সূর্যের, সেটা দিয়ে 1 লক্ষ লাইট ইয়ার অবধি করতে করা যায়। তারপর হচ্ছে সেফাইড ভ্যারিয়েবল যেটা বললাম, সেটা দিয়ে 1 কোটি লাইট ইয়ার অবধি আমরা পরিমাপ করতে পারি ডিসটেন্সের। তারপরে হচ্ছে কি তোমার গ্যালাক্সি ক্লাস্টার আছে কিছু, সেটা একটা কমপ্লিকেটেড ব্যাপার, কিন্তু আলটিমেটলি এই যে লাইটের রেডশিফট। হাবল কনস্ট্যান্ট হচ্ছে কি ডি হচ্ছে v/h0, h0টা হাবল কনস্ট্যান্ট। হাবল কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে কি 10⁻⁸ পার একটা ইউনিট, লাইট মিটার কিলোমিটার পার মিটার। তো পুরো একটা জিনিসের রেডশিফট যদি মাপতে পারো, তার ওয়েভলেন্থে কতখানি বেড়েছে এবং অরিজিনাল ওয়েভলেন্থ কত ছিল, তুমি ওটা মাত্র দেখলে 0.2, তাহলে রেডশিফটটা হলো 0.2 জেড। তার দূরত্ব কত, সেটাকে তুমি সি দিয়ে গুণ করে দাও, তত লাইট ইয়ার। এটা খুব সিম্পল ল আছে পরে, কিন্তু আলটিমেটলি ফাইনালি আমরা ওই রেডশিফটটাই হচ্ছে একমাত্র জিনিস সেটা দিয়ে আমরা বহু বেশি দূরের জিনিস আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে কি আমাদের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের চেহারা এবং তার পরিমাপ, মেজারিং ইউনিভার্স। এটা হচ্ছে কসমিক ডিসটেন্স ল্যাডার যেটাকে বলা হয়। এইগুলো তোমার সমস্ত থেকে আরো আছে। যদি কিছু প্রশ্ন থাকে, আমি তো অলরেডি 6টা বাজে, কাজেই আমাকে এখন বন্ধ করতে হবে। এরপরে আমাদের আছে, তারপর আমি আসবো আমাদের স্যাটেলাইট মানে স্পেস টেকনোলজি নিয়ে। যদি কিছু প্রশ্ন থাকে আমরা পরে করবো প্রশ্নটা, তাই তো আমরা পরে করাই ভালো, এখন করলে পরে খুব ডিস্টার্বেন্স হয়ে যাবে। তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো রেখে দাও, পরে যখন আমাদের সব শেষ হবে তখন আমরা আবার সেগুলো আলোচনা করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ অমিতাভ ঘোষ। এরপরে আমাদের বিষয় হচ্ছে হিস্ট্রি অফ এবং ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।